হুম একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করার মতো। হঠাৎ করেই শেয়ার বাজারে টাইটান বা কল্যাণ জুয়েলার্সের মতো লাক্সারি ব্র্যান্ডগুলোর শেয়ারের দাম একদম ধপাস করে পড়ে গেল। হ্যাঁ, আর ঠিক একই সময় কিন্তু ইভি বা ইলেকট্রিক ভেহিকল এবং রেলওয়ে লজিস্টিক্সের শেয়ার রকেটের মতো ছুটছে। রাইট। তো আজকের এই ডিপ ডাইভে বা গভীর আলোচনায় আমরা বিভিন্ন ইকোনমিক রিপোর্ট আর মার্কেট অ্যানালিসিস ঘেঁটে বোঝার চেষ্টা করব যে আসলে ঘটছেটা কি। মানে দৈনন্দিন জীবনের ছোট কিছু পরিবর্তন কিভাবে একটা আস্ত দেশের অর্থনীতিকে বাঁচানোর মাস্টার প্ল্যান হতে পারে। আসলে এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রী মোদির তেলেঙ্গানা থেকে দেওয়া একটা বিশেষ বার্তা। মানে হরমুজ প্রণালীতে যে ভূ রাজনৈতিক উত্তেজনা চলছে তার জেরে বিশ্বব্যাপী একটা বিশাল জ্বালানি সংকট তৈরি হয়েছে। ও আচ্ছা। আর সেই পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের নিজেদের জীবনযাত্রায় কিছু সাময়িক পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে, তাই তো? একদম। তালিকাটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার কথা, কার পুলিং বা মেট্রো ব্যবহার করার কথা, এমনকি ডেস্টিনেশন ওয়েডিং বা বিদেশ ভ্রমণগুলো কিছুদিন স্থগিত রাখতে বলা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে অবাক করা বিষয় হলো রান্নার তেলের ব্যবহারও নাকি অন্তত 10% কমানোর কথা বলা হয়েছে। মানে রান্নার তেলের সাথে দেশের অর্থনীতির ঠিক কী সম্পর্ক? দেখুন, ব্যাপারটা শুধু আমাদের স্বাস্থ্য নিয়ে নয়। ভারত প্রতি বছর প্রচুর পরিমাণে পাম আর সূর্যমুখী তেল বিদেশ থেকে আমদানি করে। এর জন্য বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা বা ডলার খরচ হয়। বুঝতে পারছি। তো রান্নার তেলের ব্যবহার 10% কমানো মানে জাতীয় স্তরে মিলিয়ন মিলিয়ন ডলার বাঁচানো। আর বিদেশ ভ্রমণ বা ডেস্টিনেশন ওয়েডিং স্থগিত রাখলেও কিন্তু সেই ডলার দেশের বাইরে যাচ্ছে না। ব্যাপারটা অনেকটা এরকম যে বাইরের একটা অর্থনৈতিক ঝড় আসছে, তাই পরিবারের বাজেটটাকে যেন একটা ডায়েটে রাখা হচ্ছে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি বিষয়ে? ধরুন, এই যে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হচ্ছে, এটা কি একটা সাধারণ শহরি মধ্যবিত্ত পরিবারের পক্ষে সবসময় সম্ভব? যারা ম্যানুফ্যাকচারিং বা রিটেল খাতে কাজ করেন তারা তো আর ঘরে বসে কাজ করতে পারবেন না। না না, এটা তো সবার জন্য বাধ্যতামূলক নয়। মূলত আইটি বা ডেস্ক জবের মতো খাতগুলোর জন্যই বলা হয়েছে, যেখানে এটা সম্ভব। তারা যদি যাতায়াত কমান তবে রাস্তায় গাড়ির চাপ কমবে। মানে জাতীয় স্তরে পেট্রোল ডিজেলের ব্যবহার অনেকটাই কমে যাবে। রাইট, জ্বালানিটা বেঁচে যাচ্ছে। একদম। আর এই বেঁচে যাওয়া জ্বালানিটাই ম্যানুফ্যাকচারিং বা লজিস্টিক্সের মতো জরুরি খাতগুলোতে ব্যবহার করা যাবে, যাতে ভবিষ্যতে কোনো বড় জ্বালানি সংকটের বা রেশনিংয়ের মুখে পড়তে না হয়। বুঝতে পারলাম। মানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার যদি একসাথে ওয়ার্ক ফ্রম হোম করে, মেট্রো ব্যবহার করে আর রান্নার তেল 10% কমায়, তাহলে তো দৈনন্দিন জীবনটাই বেশ বদলে যাবে। হ্যাঁ, আর এই ছোট ছোট ত্যাগগুলোই একসাথে মিলে একটা বিশাল প্রভাব ফেলবে। কিন্তু শুধু যাতায়াত কমিয়ে বা তেল বাঁচিয়ে তো এত বড় সংকট কাটানো যাবে না। এখানেই আসছে সবচেয়ে কঠিন আর বিতর্কিত প্রস্তাবটা, 1 বছরের জন্য বিয়ের সোনা কেনা বন্ধ রাখা। ভারতীয় সংস্কৃতিতে বিয়েতে সোনা ছাড়া তো ভাবাই যায় না। হ্যাঁ, সাংস্কৃতিকভাবে এটা খুবই কঠিন, কিন্তু এর পেছনের ম্যাক্রো ইকোনমিক লজিকটা আমাদের বুঝতে হবে। ভারত তার অপরিশোধিত তেলের 85 থেকে 88% বিদেশ থেকে আমদানি করে। বাপরে, এত বিপুল পরিমাণ! হ্যাঁ, আর গত বছর শুধু সোনা আমদানিতেই দেশের খরচ হয়েছে প্রায় $72 বিলিয়ন। তো সোনা কেনা যদি সাময়িকভাবে কমানো যায়, তবে 20 থেকে 36 বিলিয়ন ডলার পর্যন্ত বাঁচানো সম্ভব। ও, সোনা কিনতেও তো আমাদের ডলারে পেমেন্ট করতে হয়। তার মানে সোনা কেনা কমালে আমাদের রিজার্ভের ডলার বেঁচে যাবে। একদম তাই। আর বাজারের ডলারের যোগান ঠিক থাকলে আমাদের টাকার মান শক্তিশালী থাকবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা চলতি হিসাবের ঘাটতি কমবে। সেই বেঁচে যাওয়া ডলার দিয়ে আমরা সবচেয়ে জরুরি জিনিস মানে তেল কিনতে পারবো। এবার পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। এই বৈদেশিক মুদ্রা বাঁচানোর কৌশলের কারণেই টাইটান বা অন্যান্য লাক্সারি ব্র্যান্ডগুলোর শেয়ারের দাম হঠাৎ করে পড়ে গেল। মার্কেট আগে থেকেই এটা আঁচ করতে পেরেছিল। ঠিক ধরেছেন। আর মার্কেট এটাও বুঝতে পেরেছে যে এর একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যও রয়েছে। আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় ইলেকট্রিক বিকল্প বা ইভির দিকে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আর রাস্তায় ডিজেল চালিত ট্রাকের বদলে ইলেকট্রিক রেলপথে পণ্য পরিবহনের উপর জোর দেওয়া হচ্ছে। এই কারণেই তো ইলেকট্রিক রেল আর ইভি খাতের শেয়ার ঊর্ধ্বমুখী।
একদম। তবে আমাদের সোর্সগুলো ঘাটলে দেখা যায় এই পুরো কৌশল নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বেশ মতভেদ আছে। হ্যাঁ, আমরা যদি নিরপেক্ষভাবে দুই পক্ষের যুক্তি দেখি, সরকারের সমর্থকরা এটিকে অর্থনৈতিক দেশপ্রেম বা একটা দায়িত্বশীল প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। হরমুজ প্রণালীর উত্তেজনার মাঝে এটা নাকি খুব জরুরি। আর ঢাকার একটা উপায়, মানে সাধারণ মধ্যবিত্তের ওপর এটা একটা অন্যায্য বোঝা। আমরা অবশ্য এখানে কোনো পক্ষ নিচ্ছি না, শুধু রিপোর্টগুলোতে যা আছে সেটাই তুলে ধরছি। অবশ্যই। তবে আসল প্রশ্ন হল, যদি এই স্বেচ্ছামূলক পদক্ষেপগুলো কাজ না করে আর বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থিতিশীল থেকেই যায়, তাহলে কি হবে? তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেশে মুদ্রাস্ফীতি বাড়বে, জ্বালানির চরম মূল্য বৃদ্ধি ঘটবে, আর কড়া আমদানি নিয়ন্ত্রণের মতো অবস্থা তৈরি হতে পারে। মানে এই পদক্ষেপগুলো আসলে ভারতকে আমদানি নির্ভরতা থেকে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, যাতে সেই কঠিন পরিস্থিতি এড়ানো যায়। একদম ঠিক বলেছেন। তো আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। গ্লোবাল এনার্জি সাপ্লাই চেনের এই অস্থিতিশীলতা কি তবে বিশ্বায়নের যুগকে চিরতরে শেষ করে দিচ্ছে? বেশ প্রাসঙ্গিক একটা প্রশ্ন। মানে সাপ্লাই চেইন সংকটের ভয়ে প্রতিটি দেশকে এখন বাধ্য হয়ে চরম অর্থনৈতিক জাতীয়তাবাদের দিকে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। ঠিক তাই। বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও গভীরভাবে ভাবার অবকাশ সত্যিই রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি।